জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব হাসিনার মতোই পরিণত হবে মোহাম্মদ ইউনূসের। মশাল হাতে সময় বেঁধে দিল বাংলাদেশের সাধারণ মানুষ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব গণ অভ্যুত্থানের দিন টানা যোগাযোগ ছিল বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের। এবার ফেঁসে যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বছরের মাঝামাঝিতে নির্বাচন চাইল বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিচ্ছেদ হলো হাসিনা পুত্র জয়ের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনার মতোই কি পরিণত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের? সেই প্রশ্ন তুলে দিলেন বাংলাদেশের সাধারণ মানুষ। কারণ বাংলাদেশের মানুষ এবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। পথে নেমেছে সাধারণ মানুষেরা। মশাল লাঠি হাতে প্রতিবাদ জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। কারণ জনতার প্রতিবাদে সরকার বদলালেও কোনো সুরাহা হয়নি বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ সরকার বদলালেও বাংলাদেশের সাধারণ মানুষকে স্বস্তি নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম একটু কমেনি। তার উপর রয়েছে বাড়তি করের বোঝা। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, যার মধ্যে চাকরিতে সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির মতো সাধারণ ইস্যুগুলিও ছিল। হাসিনা সরকারের পতন হয়, তারপর বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নয় করে হাসিনার পতনের পর কেটে গেছে প্রায় 4 মাস, কিন্তু সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতো দূরের কথা, হু করে বাড়ছে খাবারের দাম। এই পরিস্থিতিতেই আবারও পথে নামতে শুরু করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ এবার সময় বেঁধে দিয়ে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারিও দিল। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কি পরিণত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে আবারও বাংলাদেশে গণ অভ্যুত্থান হতে পারে। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন টানা যোগাযোগ ছিল ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বৈঠকে এই তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, ওই দিন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাকে দিল্লির অদূরে হিন্ডন বিমানবন্দরে পৌঁছে দিয়ে যায়। মনে করা হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা এবং তাকে নিরাপদে দিল্লিতে নিয়ে আসার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর যোগাযোগ ছিল। এক প্রশ্নের উত্তরে ভারতের সেনাপ্রধান বলেন, আজকের তারিখ পর্যন্ত বলতে পারি ভারত ও বাংলাদেশ একে অপরের দিকে ভারত ও বাংলাদেশের একে অপরের দিক থেকে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিবেদী বলেন, বাংলাদেশে পালা বদলের দিন আমরা দুই সেনাপ্রধান তখন নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছিলাম। গত 20 নভেম্বর তিনি ও বাংলাদেশের সেনাপ্রধান একটি ভিডিও বৈঠক করেছেন বলে জানান দ্বিবেদী। গত 20 নভেম্বর তিনি ও বাংলাদেশের সেনাপ্রধান একটি ভিডিও বৈঠক করেছেন বলে জানান তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেনা সহযোগিতা আগের মতোই আছে। সেই সঙ্গে বলেন, দুদেশের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক হবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে। তবে দুই দেশের সেনা সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক আছে। চলতি বছরের মাঝামাঝিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বারবার করে বলছি যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমরা মনে করি যে এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাতে চাচ্ছি, নির্বাচন কমিশনকেও আহ্বান জানাচ্ছি এবং
রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। আগে রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ফখরুল। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া যায়। তার উপর মোটা দাগে 1 থেকে 1.5 বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল যে এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরে অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময়ে, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে গভর্নেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে এই নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় যে এই মাসে আগামীকাল সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট এসে যাবে। সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে। যত বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে দেশের ভিতরে চলা বিভিন্ন অভিযোগ নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সোমবার 13 জানুয়ারি। সেখানে তিনি তার বিবাহ বিচ্ছেদের সংবাদ জানান। তিনি বলেন, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। এছাড়াও তিনি বলেন, তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি ভুয়া FBI রিপোর্টের দাবি করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, তারা যে FBI এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে অবসর নিয়েছেন। এছাড়া যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি 2013 সালেই মারা গেছেন। এটা থেকে স্পষ্ট যে এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগকে পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি, আমাদের হারানোর কিছুই নেই। বাংলাদেশে আওয়ামী লীগে পুনর্বাসন হবে কিনা সেটা এখন সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা তার সিদ্ধান্ত হয়ে গেছে 5 আগস্ট। মঙ্গলবার নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রচারণা ও লিফলেট বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা প্রশ্ন নয়, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আগে যারা পুনর্বাসনের কথা বলবে, যারা বলবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নিব আওয়ামী লীগ যে জাহেলিয়াতে রাজনীতি কায়েম করেছিল তারাও তাদের দোসর ছিল। তিনি আরও বলেন, আমাদের রাস্তায় নেমে রক্ত দিতে হয়েছে, ভয়কে জয় করতে হয়েছে। আমাদের যে প্রতিহিংসার রাজনীতি তা তরুণদের যুগের পর যুগ আশাহত করেছে। রাজনৈতিক কাঠামো আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। এই ক্ষোভ থেকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছি। তিনি বলেন, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে। এখানে যদি তরুণদের মাইনাস করার চিন্তা থাকে তাহলে আমরা বলতে চাই, এই আন্দোলনের যত ক্রিয়াশীল ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা বারবার বলেছি সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে।